দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় বা ঘটনা নিয়ে আলোচনা করি, তার পর্যালোচনা করি এবং সেই ঘটনার ভবিষ্যৎ পরম্পরা কতটুকু ইতিবাচক বা নেতিবাচক হতে পারে সেই বিষয়ে আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় স্বস্তির ঈদযাত্রা ও আগামীর রাজনীতি। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার সাথেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কবি সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা একটি প্রতিবেদন দেখে নিতে চাই শুরুতেই, যেহেতু আমাদের বিষয় স্বস্তির ঈদযাত্রা ও আগামীর রাজনীতি। দর্শক, প্রাণের টানে বাড়ি ফেরা মানুষের ঢল দেখা গিয়েছে। আজ সারাদিন ধরেই ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছেন মানুষ। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে সবগুলো ট্রেন। যাত্রীরা বলছেন বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক। সড়কপথে যাত্রীদের চাপ কম, সাবলীলভাবে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। সহকর্মীরা প্রতিবেদন করেছেন, আমরা সেগুলো দেখে নিব। ঈদ উৎসবে স্বপ্নরা যেতে চায় বাড়ি। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুরনো সেই জৌলস ফিরিয়ে এনেছে। যাত্রীরা বলছেন এই লঞ্চ শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে নয়, ঐতিহ্যের বাহক হিসেবেও তাদের প্রথম পছন্দ। সন্ধ্যার পর বাড়তে থাকে দক্ষিণ অঞ্চলের যাত্রীদের বাড়তি চাপ, তবে মোটামুটি সময় মতোই ছেড়ে যাচ্ছে চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি রুটের লঞ্চগুলো। ঈদযাত্রায় মানুষের ঘরে ফেরা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে। লঞ্চেও যারা বাড়ি ফিরছেন তারা যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন। যাত্রীরা বলছেন ঈদের আগের দিন পর্যন্ত যেন এ ধারা অব্যাহত থাকে, একই সঙ্গে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথেও যেন লঞ্চ যাত্রা তাদের জন্য নির্বিঘ্ন হয়। ছাদ বোঝাই যাত্রী নিয়ে যথাসময়ে ছাড়ছে ট্রেন। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে এ যেন আগে এলে আগে যাবেন প্রতিযোগিতা। ঢাকা থেকে নীলফামারী যাব, চিলাহাটি এক্সপ্রেসে টিকিট কাটছি। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, মনে হয় না যে টিকিট থাকা সত্ত্বেও আমরা ট্রেনে উঠতে পারবো। যেরকমই দেখতেছি টিকিটবিহীন যাত্রীর সংখ্যা অনেক, যার কারণে টিকিট যাদের আছে তারাও হয়তো গেটে ধাক্কাধাক্কির কারণে উঠতে পারে না অনেক সময়। শনিবার ভোর থেকে ৭০টি ট্রেন নির্দিষ্ট সময় ছেড়েছে। একদিনে কমলাপুর থেকে ঢাকা ছেড়েছেন ৬০,০০০ মানুষ। এবারের রেলযাত্রাকে অতীতের চেয়ে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। উত্তরের পথে যানজটের শঙ্কা উড়িয়ে দিয়ে চলছে বাস। ঢাকার সাথে সব মহাসড়কেই ঈদযাত্রায় এবারের চিত্রটা ভিন্ন। সকাল থেকেই সায়দাবাদ, গাবতলী, মহাখালী সহ বিভিন্ন টার্মিনাল থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন ঘরমুখো মানুষ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি যেমনটা দেখলাম, দিনভর স্বস্তির যাত্রা থাকলেও আজকের দিনের সন্ধ্যার পরে বলা চলে যে গাজীপুর থেকে টাঙ্গাইল অভিমুখী যেই মহাসড়কটি রয়েছে সেইখানে বেশ কিছুটা চাপ দেখা গেছে, গাড়ির যানজটও দেখা গেছে। এবং সাভারের চন্দ্রায় এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন নাজমুল হুদা, আমরা একটু সেখানকার পরিস্থিতি দেখে নিতে চাই। নাজমুল হুদার সাথে আমরা একটু যুক্ত হতে চাই। নাজমুল হুদা, আপনি যেখানে আছেন, ঈদযাত্রায় সড়কের কি পরিস্থিতি? আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে দেখছিলাম যে গাজীপুর থেকে টাঙ্গাইলের অভিমুখী যে সড়কটি সেখানে প্রচন্ড পরিমাণ গাড়ির চাপ ছিল, এখন কি অবস্থা? জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন, এবং আমরা যেটা দেখেছি এখনও কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গাজীপুরের চন্দ্রা মোড়ে রয়েছি, এবং আমরা এখনও কিন্তু সেই সড়কে কিন্তু যে যদি আপনি দেখেন যে গাড়ির প্রচুর চাপ রয়েছে। সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে যেটা নবীনগর চন্দ্রা মহাসড়কের যেই লেন, সেই লেনটি হচ্ছে নিচে। আপনার যদি একটু দেখাই যে এখন যে ক্যামেরায় যে লেনটি দেখছেন, এই লেনটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। আর উপরে যে ফ্লাইওভারের যে লেনটা আমরা যদি দেখাই, সেটা হচ্ছে জয়দেবপুর থেকে টাঙ্গাইল, অর্থাৎ গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি, সেটা কিন্তু এখনও দেখছেন যে এই সড়কের উপর দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা গ্রামে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে ব্যক্তিগত গাড়ি এবং ট্রাক এবং ট্রাকের যে পণ্যবাহী ট্রাকের তারা ভাড়া করে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু পণ্যবাহী যে ট্রাক, অর্থাৎ এই ট্রাকের
ঠিক দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যে তারা এইভাবেই আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যে তারা নারী শিশু এবং এভাবেই কিন্তু আসলে বাড়িতে যাচ্ছে এবং যেহেতু সোমবারে ঈদ এবং বাংলাদেশে সেই ঈদের জন্য কিন্তু এখন ঘরে আরও যারা ছিল তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করতে কিন্তু আসলে চলে যাচ্ছে এবং যে যেভাবেই পারছে সে ঠিক সেভাবেই আসলে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি যে ফ্লাইওভারের অর্থাৎ সেখানেও কিন্তু আপনার দেখছেন যে ট্রাকে করে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এভাবেই আসলে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হচ্ছে এবং হাইওয়ে পুলিশ কিন্তু রয়েছে, তারা কিন্তু আসলে যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে কোনো বাধা দিচ্ছে না, তারপরেও ট্রাফিক পুলিশ রয়েছে যেভাবে যাওয়ার চেষ্টা করছে যে পরিবারের সাথে তারা ঈদ করবে, সে কারণেই কিন্তু মূলত তারা বাড়িতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে নবীনগর চন্ডা মহাসড়কে বেশ কয়েক ঘন্টা কিন্তু দফায় দফায় তারা যানজটে আটকা পড়েছে এবং এছাড়াও কিন্তু যে জয়দেবপুর থেকে অর্থাৎ টাঙ্গাইলমুখী যে গাড়িগুলি অনেকেই কিন্তু আপনি দেখছেন যে এখনও প্রচুর গাড়ির চাপ রয়েছে, সেই যে চাপের মুখে অর্থাৎ এখনও যে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য কিন্তু সুস্থিরের জন্য কিন্তু তার হাইওয়ে পুলিশ সেই তারা যাতে পরিবারের সাথে আপনি ছবি দেখাতে থাকুন। আপনাকে একটি বিষয় যেটি জানতে চাই যে লম্বা সময় ধরে এই যে অংশটিতে আমরা যানজট দেখতে পাচ্ছি, এখানে সুনির্দিষ্ট কোনো কারণ কি আসলে জানতে পেরেছেন যে মূল কোন স্পটটিতে আসলে সমস্যা হচ্ছে বা কি কারণে আপনি কি জানতে পেরেছেন কিনা? আপনি ছবি দেখাতে থাকুন। আমরা যেটা এখনো যেটা পুলিশের সাথে আমরা হাইওয়ে পুলিশের যে ডিআইজি এবং ঢাকা বিভাগের যে ডিআইজি শফিকুল ইসলাম তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু প্রচুর আশেপাশে পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরেই কিন্তু যে এই উত্তরবঙ্গের অর্থাৎ 23টি জেলার মানুষ এখান থেকে বাড়িতে যাবে নিরবিচ্ছিন্নভাবে যাতে পৌঁছাতে পারে এবং এখানকার যে পরিবহনগুলি রয়েছে এবং সেই পরিবহন যেখানে আসলে আমরা যেই পার্টটা একটু দেখাবো ওই পার্টটাই হচ্ছে যে পরিবহনগুলি লোকাল অর্থাৎ যে ডাইরেক্ট যে সব বাস সেগুলি নেই, যার ফলে লোকাল যে বাস লোকাল লেন দিয়ে ঢুকে যাত্রীদেরকে নেওয়ার চেষ্টা করছে এবং ঘুরে ঘুরে আসতেছে। সেই কারণে যে নাজমুল আমরা বুঝতে পেরেছি আসলে সব ধরনের যানবাহনই একযোগে টাঙ্গাইল যে মহাসড়কটি সেই উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফল হিসেবে কিন্তু ব্যাপক যানজট দেখা গেছে। পাশাপাশি কারখানাগুলো বন্ধ হয়েছে, শ্রমিকরাও বাড়ি ফিরছেন। অতিথিরা আপনারা দেখলেন একটি প্রতিবেদন এবং পাশাপাশি আমাদের সহকর্মী সরাসরি সম্প্রচারও করলো। আপনাদেরকে ছোট্ট দুটি তথ্য দিয়ে আমরা আলোচনায় যেতে চাই। এবার দীর্ঘ ছুটি থাকা ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ ঈদ উদযাপন করে বাড়ির পানে ছুটবে বলে ধারণা বিশ্লেষকদের যারা সড়ক নিয়ে কাজ করেন। আরেকটি উদাহরণ যেটি দিতে চাই, এবার 35,913টি টিকিটের ব্যবস্থা করেছিল রেলওয়ে। 17 মার্চ রেলওয়ে অ্যাপ ও ওয়েবসাইটের ভিজিটর হিট হয়েছে প্রায় 2.5 কোটি বার এবং কোনো টিকিটই আসলে অবিকৃত নেই। ছোট্ট দুটো উদাহরণ, প্রতিবেদন এবং সরাসরি সম্প্রচার দেখলেন। আমি একটু সোহরাব হাসান আপনার মাধ্যমে শুরু করতে চাই। আমরা একটু 1 মাস পেছনে যেতে চাই আগে। এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য অর্থাৎ বাজারের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, খুব বেশি অসন্তোষ আসলে দেখা যায়নি। সামগ্রিক পরিকল্পনাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। একটা হচ্ছে বাজার, একটা হচ্ছে সড়ক ব্যবস্থাপনা। বাজারের ক্ষেত্রে যদি বলা হয় যে চাল এবং ভোজ্য তেল বা আরও 2-1টি পণ্য, মশলা ইত্যাদি ছাড়া অন্য পণ্যগুলো মোটামুটি সহনীয় ছিল। সহনীয় মানে কি, দাম কিন্তু দীর্ঘদিন ধরেই বেড়ে আসছিল, সেটা রোজায় এর চেয়ে বাড়েনি, অর্থাৎ সেখানে এক জায়গায় থেমে ছিল। আর মৌসুমের কারণে হোক অন্য যে কোনো কারণেই হোক, শাকসবজি বা মৌসুমি ফল যেটি রোজায় খুব বেশি চাহিদা ছিল, এগুলো মোটামুটি সহনীয় দাম ছিল। আর এক্ষেত্রে একটা সংবাদ মাধ্যম, বিভিন্ন মহলের চাপ, রিপোর্ট ইত্যাদি এবং সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের তৎপরতাও একটা কাজ করেছে। যেমন ব্যবসায়ীদের সাথে বসা এবং ব্যবসায়ীদেরকে যাতে কোনো রকমই হয় এবং কোথাও কোথাও অভিযানও চালানো হয়েছে। সুতরাং আমি মনে করি বাজার ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক।
কিন্তু সড়ক ব্যবস্থাপনা বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি কিন্তু বলা যাবে যে উদ্বেগ তৈরি করে। হ্যাঁ, দীর্ঘ ছুটি হয়েছে, গত বছরও দীর্ঘ ছুটি হয়েছিল। গত বছর যদিও 10 দিন সামনে ছিল, এবং গত বছর ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখের ছুটি কিন্তু একই সঙ্গে ছিল। সুতরাং দুইটার সাথে মেলানো যাবে না। আর হচ্ছে যে 1.5 কোটি লোকের কথা বলা হয়, প্রতি বছরই এরকমই কম বেশি যায়। কোথায় যায়? এক হচ্ছে যে বিদেশে যাওয়ার পরিমাণ সংখ্যা কমেছে কারণ আমাদের এখানে ছুটি ছাটায় বা ঈদে প্রতিবেশী দেশেই বেশি মানুষ যেত, কারণ এটা এক হচ্ছে সহজ, দ্বিতীয় হচ্ছে যে যাতায়াত সহজ এবং আর্থিকভাবে কম খরচ। এর বাইরে অন্য দেশগুলো ধরুন থাইল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি চীন, কুনমিন নতুন আমাদের একটা গন্তব্যস্থল হয়েছে, সেখানে যাওয়া কিন্তু ব্যয়বহুল, সবার পক্ষে সম্ভব না। দেশের ভিতরে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, সেখানে তো মানুষ যাবেই। আমরা দেখব যে বিশেষ করে সমুদ্র সৈকতগুলোতে প্রচণ্ড ভিড় থাকবে। সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রেও সরকারের উদ্যোগ ছিল এবং চেষ্টাও আছে। এবারই দেখলাম যে বাস স্ট্যান্ডগুলোতে মানুষ কি বলে পরিদর্শকরা সড়ক বিভাগ থেকে তারা যে ভাড়া বেশি নিচ্ছে কিনা এবং জরিমানাও করা হয়েছে কোনো পরিবহন মালিককে। তাই এসব তৎপরতা ছিল, কিন্তু এত মানুষ একই সঙ্গে যাওয়ায় এটি সামাল দেওয়া বা এটা মোকাবেলা করা বেশ কঠিন। এর মধ্যে বেশ কয়েকটি সড়ক আছে, কাজ হচ্ছে এখনো। বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে বড় বড় কাজ হচ্ছে সড়কের। উত্তরাঞ্চলে হচ্ছে, ঢাকা সিলেট সড়কে হচ্ছে। আমরা নিউজ 24-এর প্রতিবেদনে দেখলাম যে টাঙ্গাইল সড়কের ভয়াবহ অবস্থা। আশঙ্কা আছে যে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম সড়কেও পরিস্থিতি এরকম তৈরি হতে পারে। সেক্ষেত্রে আশা করব যে হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ তারা তৎপর থাকবে, আর যাতে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়। অর্থাৎ সড়ক পথে এই সময় কিন্তু ডাকাত এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সেক্ষেত্রে কোনো পরিবহন কর্মীদের সঙ্গেও তাদের যোগসাজশে কথা শোনা যায় যে যখনই যানজট তৈরি হয়, এবং অনেক সময় ইচ্ছাকৃত যানজট তৈরি করা হয় যে যাতে গাড়ি আটকা থাকলে তখন ডাকাত দল সেখানে এক ধরনের যোগসাজশ আসলে দেখাই যায়। যোগসাজশ আছে, কতটা আছে, কিন্তু এক ধরনের এবারের চেষ্টা ছিল, কিছুটা সফল, কিছুটা এখনো বলা যায় না আগামীকাল বা ঈদের ফেরত মানুষের। তবে আমরা যেটা চাই সেটা হচ্ছে দুর্ঘটনা যাতে রোধ কম হয়। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যেতে চাই। লম্বা সময়ের পর, বলা যায় অনেকগুলো বছর পর, এবার বাজার নিয়ে খুব বেশি অসন্তোষ নেই। আপনার সহ আলোচকের কথাও শুনলেন, দাম যে কম তা না, কিন্তু কিছুটা সহনীয় আছে। সরকার নাকি ব্যবসায়ী, কে জোরালো ভূমিকা রাখলো বলে মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। যেহেতু সৌদি আরবে ঈদ ঘোষণা হয়েছে, আমি কাল আশা করি যে আমাদের পরের দিনে ধরে এই সুযোগটা নিচ্ছি। আমার সহ আলোচক, আপনাকে এবং যারা দর্শকরা দেখছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার মনে হয় যে আমি একটু সরকারকে এখানে এগিয়ে রাখবো এবং সেখানে বাণিজ্য উপদেষ্টাকেও ধন্যবাদ দিতে চাই। সরকার যে কয়েকটা জায়গায় ভালো করছে, অর্থনীতির জায়গাটা তার একটা, সেটা ব্যাংক খাত থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা পুরোটাই, এবং বেশ কিছু ইনিশিয়েটিভের কথা আমরা দেখেছি। আগে যেমন শুধুমাত্র বাজারে মনিটরিং করা হতো বা ভোক্তা অধিকার আইন বা ম্যাজিস্ট্রেসি, এর এক ধরনের আই ওয়াশ ছিল, কিন্তু এবার যেটা মনে হচ্ছে যে সিন্ডিকেটগুলোর সঙ্গে কাজ করা, যারা আমদানিকারক তাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করা হয়েছে। একই সাথে পরিবর্তিত পরিস্থিতি মাথায় রাখতে হবে যে এখন আর যে রাজনৈতিক ছত্রছায়ায় যারা এই সিন্ডিকেট করতো, পণ্যের দাম কমা বাড়া করতো, তাদের মধ্যে একদিন ভীতির সঞ্চয় হয়েছে। আর আরেকটা জিনিস বোধহয় ইম্পর্টেন্ট, যে পলিটিক্যাল ব্যাকআপটা না থাকার কারণে এইসব সিন্ডিকেটধারী যারা আমরা শুনে এসেছি যে তাদের ভাগ বাটোয়ারের মধ্য দিয়ে যেতে হয় রাজনীতিবিদদের সাথে, আমলাদের এক ধরনের ইনভলভমেন্ট থাকে, যে ট্রেও, অর্থাৎ যারা আমদানিকারক, আমলা এবং রাজনীতিবিদ, এবার কিন্তু ওই নেক্সাসটা কাজ করেনি।
যে কারণে আমার মনে হয় যে একটা বড় স্বস্তির জায়গা। আমি আপনার বক্তব্যের মাঝখানে একটু সম্পর্ক করে দিতে চাই যে আমাদের যে গণমাধ্যমগুলো আছে তারাও কিন্তু রোজার শুরুতে অর্থাৎ প্রথম রোজার দিনই যে সংবাদগুলো করেছে, কেউ 5 বছরের তুলনা করেছে, কেউ 3 বছরের তুলনা করেছে, এবং সবার কাছেই ফলাফল এসেছে যে এবার দাম তুলনামূলক অনেক কম। একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে তারা কাজ করতে পারেনি, কিন্তু এই সরকার আসার পর কিন্তু বেশ কয়েক মাস বাজার অস্থির ছিল, ঠিক রোজার আগেই এই বাজারটা কিছুটা সহনীয় হয়েছে। আসলে সরকারি ভূমিকাই জোরালো ছিল নাকি ব্যবসায়ীরা কোনোভাবে আন্তরিকতা দেখান? না, দুই ভাগে দেখতে হবে। এটা দায়িত্ব নেওয়ার পর তো একটা অস্থিতিশীল অবস্থা ছিল, সে কারণে হয়তো বা আবার সাপ্লাই তখন ছিল না, এটাও মাথায় রাখতে হবে যে বাজারে যে সাপ্লাইটা রেগুলার থাকে। আর এখন যেটা হয়েছে যে এবার আপনার সেই জায়গাটাতে একটু সময় সরকার পেয়েছে। অবশ্যই যারা ব্যবসায়ী তাদের আন্তরিকতা ছিল, কিন্তু আমি গভর্নমেন্টকে বেশি ক্রেডিট দিতে চাই, মিডিয়াকেও ক্রেডিট দিতে হবে যে কন্টিনিউয়াসলি রিপোর্টগুলো এসছে। কিন্তু যে জায়গাটাতে আমি আবারও থাকতে চাই যে সম্ভবত ওই নেক্সাসটা, পুলিশও একটা ঘটনা, তো 4টা পার্টি যারা আমলা, পুলিশ, রাজনীতিবিদ এবং আমদানিকারক, সেই জায়গাটায় কিন্তু এবার আমার ধারণা একটা হচ্ছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট, পরিবর্তিত প্রেক্ষাপট এবং মানুষের যে পারসেপশন, এবং এগুলোর বাইরে অন্তত এই মুহূর্তে এই চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, যে অবৈধ টাকার লেনদেন, সেটা না হওয়ার কারণেই এটা একটা বড় আমার মনে হয় যে প্রভাব ফেলেছে এবারে রমজানের দ্রব্যমূল্য ঠিক থাকবে, এটাকে কন্টিনিউ করতে হবে। এবং এটা একটা অন্যতম উদাহরণ আমি গভর্নমেন্টকে যেন সাধুবাদ জানাতে চাই, যারা বিভিন্ন দপ্তর জড়িত, যে সাধারণ মানুষের মধ্যে এই স্বস্তিটা ছিল। খুব আশ্চর্যজনক ঘটনা, সৌরভ ভাই আমার অনেক সিনিয়র, উনি নিশ্চয়ই স্বীকার করবেন যে সারা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে দ্রব্যমূল্য কমে, কিন্তু ঐতিহাসিকভাবে এখানে বেড়েছে। এটা একটা ভালো উদাহরণ, আমরা আশা করি যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে একটা জিনিস আপনি যদি আমাকে অ্যালাউ করেন, যেহেতু ঈদ যাত্রাটা আসছে, আমি জানি না কতটুকু সময় পাবো, এটা খুবই দুঃখজনক। এবং বরাবরের মতো উত্তরবঙ্গের মানুষ, পার্টিকুলারলি রংপুর বিভাগের 8টি জেলার মানুষ বরাবরই এই দুর্ভোগের মধ্যে পড়ে। সেই দুর্ভোগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের একটা বড় ছিল যে ঢাকা রংপুর হাইওয়ে। আমরা দেখেছি যে আমাদের এখানে টাইম এবং কস্ট ওভাররান আমরা যেটা বলি প্রজেক্টের, এই প্রজেক্টটা একটা অবহেলিত প্রজেক্ট। চিটাগাংয়ের একটু পরপরই প্রজেক্টটা শুরু হয়েছিল ঢাকা চিটাগাং হাইওয়ের পরে, সব ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি, খাল খন্দরে ভরা। দীর্ঘদিন এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য একটা অভিশাপ। 2 হচ্ছে যে এই প্রজেক্টের ক্ষেত্রে সময় এবং টাকার অঙ্ক বেড়েছে, যেটা অন্যতম একটা কারণ। এটার কারণ ছিল যে ওই সময় লুটপাট, এবং যে মানের কাজ হয়েছিল, বারবারই আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, আমি রংপুরের ছেলে, বারবারই আমরা বলেছিলাম যে কাজের মান ভালো হচ্ছে না। এবং তখনও কিন্তু যে কথাটা আমি বললাম, যেটা টিআইবির একটা রিপোর্টে এসছে, যে কোনো কোনো ক্ষেত্রে এই নেক্সাস, যে আমলা, রাজনীতিবিদ এবং যারা কন্ট্রাক্টর, তাদের যে নেক্সাস 50% পর্যন্ত কিন্তু এই দুর্নীতিটা রোডস অ্যান্ড হাইওয়েজের কাজে হয়, এবং গড়ে যেটা 14%। কিন্তু আমার ধারণা উত্তরবঙ্গের এই রোডটা সম্ভবত ওই 50%-এর মধ্যে পড়ে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা সাবস্টিটিউট কি করতে পারতো, ট্রেন। কিন্তু কি কারণে সবচেয়ে দীর্ঘ এখন যাত্রাপথ ঢাকা থেকে পঞ্চগড়, কি কারণে একটা মাত্র এক্সপ্রেস ট্রেন, আর বাকিগুলো ধরেন লালমনিরহাটে যেটা চলে, আমাদের বুড়িমারিতে যেটা চলে, বা পার্বতীপুর যেটা যায়, জয়দেবপুর থেকে যেটা পার্বতীপুর যায়, এটা কিন্তু 5টা ডিস্ট্রিক্টকে টাচ করে না 8টার মধ্যে, তাহলে সেটাও কিন্তু কোনো ব্যবস্থাপনা না। তাহলে আপনি জানেন যে রাস্তার এই সিচুয়েশন। আবার আরও একটা জিনিস, এবং আপনি জানেন যে এখানে তাহলে ট্রেন বাড়ানো উচিত ছিল। এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেহেতু শিল্প কম ওই অঞ্চলে, কৃষিভিত্তিক একটা সমাজ, এগুলো কৃষি এখানকার মেরুদণ্ড উত্তরবঙ্গের, এখনো শিল্পায়নে যায়নি, এবং তার অন্যতম কারণ দূরত্ব এবং ইনভেস্টমেন্ট অভাব। গ্যাস একটা অন্যতম ঘটনা, আমাদের ইয়াতে সৈয়দপুরে রিপিজেট করার কথা হলো, সেটা খুব লিমিটেড একটা রিসোর্স। তাহলে লেবার ইন্টেন্সিভ একটা এরিয়া হওয়ার কারণে এই লাস্টের দিকে কিন্তু সেটাই হচ্ছে, যে বিভিন্ন লেবার ওই অঞ্চল থেকে আসে, যারা শ্রমিকরা আমাদের অনেক কষ্ট করে, তারা যখন ঘরে ফিরছে তাদের কিন্তু দুর্ভোগটা, অনেকে কিন্তু আগে চলে গেছে। দুঃখজনক হচ্ছে যে আমরা এটা প্রিডিক্ট করতে পেরে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন, যার সঙ্গে আমিও জড়িত, আমরা 13ই মার্চ রেলওয়ে উপদেষ্টাকে একটা স্মারকলিপি দিয়েছিলাম, এবং আমরা দেখা করতে চেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যারা এই আন্দোলনে সক্রিয়, তারা দেখা করতে গিয়েছিলেন, কিন্তু ওনারা তো এটাকে গুরুত্ব দেয়নি নাই, এবং ওনার পিএস আমাদের ছেলেদের সঙ্গে এক ধরনের দুর্ব্যবহারই করেছে। আমি একটু আপনার এই বক্তব্যে আমি একটু বিরতি থেকে এসে ঠিক এই প্রসঙ্গে একদম বাস্তব উদাহরণ দিয়ে আমি ফিরবো আপনার কাছে, একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, স্বস্তির ঈদ যাত্রা ও আগামী রাজনীতি। একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছি স্বস্তির ঈদযাত্রা ও আগামীর রাজনীতি, এই বিষয় নিয়ে। আমি শুরুতেই এবার একটু যেতে চাই রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। প্রথম পর্বে আপনাকে যেখানে থামিয়ে দিয়েছিলাম সেখানে আমি একটি উদাহরণ দিতে চাই, একদম বাস্তব উদাহরণ। 2024 সালের ঈদুল আজহার ঠিক কিছুদিন আগে আমি নিজে রংপুরে গিয়েছিলাম বিশেষ প্রতিবেদনের বেশ কিছু কাজের জন্য। তখন ওই মহাসড়কটির, ওই প্রকল্পটির যে অবকাঠামো আমি দেখে এসেছি, সেই অবকাঠামো সম্পন্ন করতে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার হিসেবে 6 মাসের বেশি লাগার কথা ছিল না, এখনো চলছে, প্রায় 1 বছর পেরিয়ে গেল। আপনি অবহেলিত প্রকল্প বলছিলেন, আপনাকে সুযোগ না, আমি শুধু অবহেলিত প্রকল্প বলছি না, আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, উত্তরবঙ্গের মানুষের কারণে আমরা যে ফেসিবাদের দোষর বলছি, জাতীয় পার্টি উত্তরবঙ্গের মানুষের ভোটকে আসলে বিক্রি করেছে আওয়ামী লীগের কারণে, এবং যেটা গোটা জাতির জন্য একটা দুর্ভোগ। আর আমাদের দুর্ভোগটা হচ্ছে অর্থনৈতিক। তারা অটোমেটিক্যালি মানুষের যে সিম্প্যাথি ভোট উত্তরবঙ্গের সবগুলো আসনে, মোটা দাগে রংপুর বিভাগ কেন্দ্রিক যে আসনগুলো, এটা তারা পেয়েছে এবং বিক্রি করে দিয়েছে। এবং যে কারণে ওইটাই আমাদের দুর্ভোগের মেইন কারণ, যে 15-16 বছরে অন্য অন্য অঞ্চলে এই ফ্যাসিস্টদের আন্ডারে যে ডেভেলপমেন্ট হয়েছে, উত্তরবঙ্গে কিন্তু সেটা হয়নি। শিল্পায়ন হয়নি, রোড ঘাট, কোনো ধরনের উন্নতি হয়নি। এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা সরলতার সুযোগ নিয়ে জাতীয় পার্টি এই কাজটা করেছে। এটা থেকে বেরোতে হবে। কিন্তু এবার আনফর্চুনেটলি ঈদের, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, যে এই রাস্তাটার কাজ 7-8 বছর ধরে চলছে। চিটাং হাইওয়ের কাজ শেষ হয়ে গেল, বাংলাদেশে কত বড় বড় হাইওয়ের কাজ শেষ হলো, মেগা প্রকল্প বাস্তবায়ন হলো, কিন্তু এই প্রকল্প আর শেষ হয় না। এটাও আমাদের এক ধরনের উত্তরবঙ্গের যে কালচার, সরল সফট মানুষ, সেটার সুযোগ এক ধরনের নেয়া, এবং বারবার এটার বড় ধরনের রাজনীতিকরণ করা হয়েছে। হ্যাঁ, বড় ধরনের রাজনীতিকরণ করে এখান থেকে টাকা বাড়ানো হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের সড়ক পথে যোগাযোগটা হয়নি। তাহলে অল্টারনেটিভ কি হতে পারত? রেল। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের একটা মাত্র রংপুর এক্সপ্রেস যেটা যাতায়াত করে। যে একটু আগে যে কথাটা আমি বলছিলাম, যে আমরা কিন্তু এটা সরকারের দৃষ্টিতে এনেছিলাম 13ই মার্চ রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের পক্ষ থেকে। আমাদের রেল উপদেষ্টা ফজল কবির সাহেবের দপ্তরে, আমরা রেল ভবনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা স্মারকলিপি দিতে যায়, এবং সেটা আমরা চেষ্টা করেছিলাম যে ওনার সঙ্গে দেখার কারণে। আমি আপনাকে দেখাই দর্শকদের বা আপনাদের, যে এই স্মারকলিপিটা আমরা রিসিভ করে আনি 13 তারিখে, এবং আমরা জানতাম যে রাস্তাটা যেহেতু ইনকমপ্লিট, আমাদের লেবার ইন্টেন্সিভ একটা এরিয়া, তাহলে শেষের দিকে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনা, সৌরভ ভাই একটু আগে বলছিলেন, বাট বাস্তব অর্থে এই মুহূর্তে ট্রাফিক ব্যবস্থাপনা দুটো কারণে ভেঙেছে। একটা হচ্ছে অনভিজ্ঞতা, একটা ঘুষ লেনদেন হচ্ছে না, সেটা একটা কারণ। আর উল্টোপাল্টা বাস, লোকাল বাস চালানো, নসিমন করিমন সহ এই গাড়িগুলো আছে। তাহলে ট্রেন একটা সমস্যার সমাধান হতে পারত। 20টা জেলা বা উত্তরবঙ্গের 8টা জেলা আমরা আবেদন করলাম, আবেদনটা জমা দেওয়ার ক্ষেত্রেও তার পিএর যে ব্যবহারটা আমাদের শিক্ষার্থীদের সাথে করেছে সেটা কাম্য নয়। তাহলে নিশ্চয়ই ওনার দৃষ্টিগোচর হয়েছে কিনা হয়নি, সেটা আমি দাবি জানাই যে ওই স্মারকলিপিটা ওনার পর্যন্ত পৌঁছেছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে ঈদে কিন্তু 10 জোড়া বা 20টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। এটা ময়মনসিংহ অঞ্চলে, চিটাং অঞ্চলে এবং আপনার খুলনা এই অঞ্চলটাতে। কিন্তু একটা ট্রেনও কি উত্তরবঙ্গে দেওয়া যেত না? একটা ট্রেনও কি উত্তরবঙ্গের এই 3 কোটি 4 কোটি মানুষ পেতে পারে না, বা স্পেসিফিক 2 কোটি মানুষ পেতে পারে না? সেটা কেন নয়? এই জবাবটা কিন্তু সরকারের দেওয়া উচিত, যে এটা কনসিডারেশনে নেওয়া উচিত ছিল, যে সড়কের অবস্থা খারাপ এবং আসলে ট্রেনের ব্যবস্থা করা উচিত ছিল, সেটা করা হয়নি। আমরা দৃষ্টিগোচর করেছিলাম। আরেকটা জিনিস আপনাকে বলি, যে আপনি যখন এই ট্রেনের এই দশা, একদিকে উত্তরবঙ্গে যে আপনি ওভারঅল ডেভেলপমেন্টে পিছিয়ে, আমাদের বাংলাদেশের 10টি যে দারিদ্রতম জেলা, তার মধ্যে 5টি কিন্তু রংপুর বিভাগের। তাহলে এখনও যদি এই অ্যাটিটিউডটা পরিবর্তন না হয়, তাহলে কিন্তু একটা বড় অঞ্চলের মানুষকে আপনি বঞ্চিত করছেন। এর উপরে মরার উপর খাড়ার হচ্ছে তিস্তা নদী, আমরা যে শোষণের শিকার হচ্ছে, এবং নদীর ভারত থেকে পানি পাওয়ার আশাও কিন্তু ফিকে হয়ে গেছে। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নটাও জরুরি। এবং সেক্ষেত্রে এবারে যে কথাটা বলা হচ্ছে যে চীনকে অনুরোধ করা হয়েছে, এবং আশা করব যে সরকার এই অনুরোধ চীনকে রেসপন্স করবে আমি জানি না, বাট তিস্তা পাড়ের এই যে 2 কোটি মানুষ বা বাংলাদেশের প্রায় 14% কৃষিজ জমি, সেটা কিন্তু তিস্তা পাড়ের 5টি জেলায়। এই প্রকল্পটাও কনসিডারেশনে নেওয়া উচিত। নাহলে কিন্তু যে আমরা যে বৈষম্যের জন্য আন্দোলন করলাম, তাহলে অঞ্চল ভিত্তিক যে বড় বৈষম্য, সেটা দূর হবে না। এবং রংপুরের মানুষ বা উত্তরবঙ্গের মানুষ এভাবে সবসময় বঞ্চিত হয়েছে। প্রত্যেকটা ঈদের সময় আমরা শুনি যে এবার আর ট্রাফিক জ্যাম হবে না, নতুন নতুন রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, কিন্তু প্রতি বছরে এই সাফারিংটা হয়। আমি আশা করব যে সরকার এগুলোতে দৃষ্টি দেবে। একই সাথে আমি উত্তরবঙ্গে যারা রাজনৈতিক দলের নেতা আছেন, পার্টিকুলারলি বিএনপি, আমরা ধারণা করছি পরবর্তী সরকারে আসবেন, তাদের যারা এমপি হবেন, তারা যেন নিজের দলের বা নিজের এজেন্ডার চেয়ে উত্তরবঙ্গের মানুষের
যে চাওয়া পাওয়া সেটাকে গুরুত্ব দেয় এবং এই জনপদটি যেন অন্য অন্য অঞ্চলের যে উন্নয়ন বা অন্য অন্য অঞ্চলের যে অর্থনৈতিক অবস্থা সেই জায়গায় পৌঁছতে পারে। জি, আমরা একটু সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আপনার কাছে যেতে চাই। আজকের দিনেরই একটি বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকারের গৃহীত বিভিন্ন জনবান্ধব উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে। আমরা যতটুকু সংবাদ দেখলাম বাজার এবং ঈদযাত্রা নিয়ে যতটুকু স্বস্তি আসলে মিলেছে, প্রশ্নটি হচ্ছে ভোটে নির্বাচিত সরকারগুলো তো জনবান্ধব হওয়ার কথা, তাদের সময় এমনটা হলো না কেন? না, এখন পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু বিষয় হচ্ছে যে এবারে প্রস্তুতিটা হয়তো একটু দীর্ঘদিনের ছিল, ছুটিটা লম্বা, তারপর রাস্তাঘাট তো এটা বলা ঠিক হবে না যে এই সরকার এসেই সব রাস্তাঘাট ঠিক করে ফেলছে, কারণ এটা দীর্ঘদিনের প্রকল্প, আর সেটা উত্তরবঙ্গ বলুন আর অন্যান্য। যদি বলেন যে একটা বড় যে মানুষের স্বস্তি ঈদযাত্রা, সেটা হচ্ছে পদ্মা সেতুর পরে। পদ্মা সেতু হওয়ার পর এই যে ফেরিতে যে ঘন্টার পর ঘন্টা থাকতো, এবার দুর্ভোগের শিকার হতো এবং সে অসহনীয় দুর্ঘটনাও ঘটতো। তার রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট নেই বা সরকার সেটা পালন করে না তা না, কিন্তু আমাদের সার্বিকভাবে আমাদের ব্যবস্থাপনার অদক্ষতা, অব্যবস্থাপনা এবং অসততা, এই সবগুলো মিলে যে পরিস্থিতি তৈরি হয়, এবং আপনি যখন আইন যেখানে প্রয়োগ হয় না সেখানে বেআইনি কর্মকাণ্ড হয় বেশি। এই সড়কগুলো যেভাবে গাড়ি চলে যে গাড়ি চালানোর কথা না, আপনি দেখুন ঢাকা শহরে 20 বছর বা তার চেয়েও বেশি পুরনো পাশাপাশি সোহরাব হাসান এটাইও তো আছে, যারা আইন প্রয়োগ করবেন তারাও তো বেআইনি কাজের সাথে যুক্ত হন। তারা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ কি 5 আগস্ট পর বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। যেভাবে শ্রমিকদের পিটানো হলো, লাঞ্ছিত করা হচ্ছে রাজপথে, আর স্বস্তির ঈদ, আমরা যারা ভদ্রলোক তাদের জন্য স্বস্তির ঈদ, কিন্তু যে শ্রমিকরা চাকরি হারিয়েছে, যে শ্রমিকরা গতকাল পর্যন্ত ঈদের বোনাস পায়নি, মার্চ মাসের অর্ধেক বেতনও পায়নি, তাদের কাছে মালিকরা কিন্তু সবসময় এরকম কৌশল নেয় যে শ্রমিকদের ঠকানোর। সেটা হচ্ছে যে পুরো মাসের বেতন দিলে তারা আসতে দেরি করবে বা আসবে না, তার কারখানার সমস্যা হবে। এই কারণেই সিদ্ধান্ত নিয়েছে মালিকরা অর্ধেক বেতন দেবে, সেটাও দেয়নি অনেক মালিক। সুতরাং সবটা মিলে আমাদের বৈষম্যের বিরুদ্ধে কথা বলি। অধ্যাপক মামুন উত্তরবঙ্গের বৈষম্যের কথা বলছেন। বৈষম্য হচ্ছে পদে পদে, জনে জনে এবং শ্রেণী পেশার মানুষের মধ্যে, সেটি মিডিয়া থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত। তা আমরা এর মধ্যে একটা সামাজিক জাগরণ দরকার। একটা বৈষম্য যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন হচ্ছে একটা স্বৈরতন্ত্রকে পতন ঘটিয়েছে এবং সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। এখন তো ঐক্যবদ্ধ নেই। এখন নতুন রাজনৈতিক দল একভাবে চলে, পুরানো দলগুলো আরেকভাবে চলে, এবং সবাই সবাইকে সন্দেহ করে। কেউ যদি বলে যে সংস্কার করতে হবে, তাহলে যারা নির্বাচনের দাবিদার বা নির্বাচনকে সামনে আনতে চায়, তারা মনে করে যে এটি নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য। আবার কেউ যদি নির্বাচনের কথা আগে বলে, তখন বলে যে এরা সংস্কারের বিরুদ্ধে। অধ্যাপক মামুন বলছিলেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং উত্তরবঙ্গের এই বৈষম্য দূর হবে, কিন্তু আমরা দেখলাম উত্তরবঙ্গেরই একজন তরুণ নেতা তিনি বললেন যে আগামী 5 বছর মোহাম্মদ ইউনূসকেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে চান। তো সুতরাং আমি জানি না যে কার চাওয়া পাওয়া এটা জনগণ গ্রহণ করবে। যেই থাকুক, আমি উত্তরবঙ্গের বৈষম্য নিরসন চাই। আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, স্বস্তির যাত্রা ও আগামী রাজনীতি, এই বিষয়ে সময় হচ্ছে একটি বিরতির, আর আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে স্বস্তির যাত্রা ও আগামী রাজনীতি, এই বিষয়ে সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান আপনার কাছে যেতে চাই। এবছরের রমজান এবং ঈদ পূর্ববর্তী সময়েও যেভাবে বাজার নিয়ন্ত্রণ করা হলো, যতটুকু ঈদযাত্রায় স্বস্তি এখন পর্যন্ত দেখা যাচ্ছে, আগামীর বাংলাদেশে সংশ্লিষ্টরা এই ব্যবস্থাপনাকে ইতিবাচক উদাহরণ হিসেবে গ্রহণ করবে এমন প্রত্যাশা রাখেন কি? ঈদযাত্রা তো একেবারেই পুরো সমাজ জীবনের একটা খণ্ডিত অংশ। কিন্তু আপনি ঈদযাত্রা একটু স্বস্তি হলো, কিন্তু যে মানুষগুলো ঢাকা থাকবে তাদের নিরাপত্তা আছে কিনা, তারা যেখানে যাবে সেখানে নিরাপত্তা আছে কিনা, শুধু যাত্রাপথের নিরাপত্তায় কিন্তু
একমাত্র নিরাপত্তা নয়। প্রথমত সার্বিকভাবে সরকারের কার্যক্রম, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক এখনও। এই ঈদের আগে ধানমন্ডিতে যে ভয়াবহ ডাকাতি ঘটনাটি ঘটে গেল, ভয়ঙ্কর একটা বাড়িতে এবং র্যাবের পোশাক নিয়ে, এবং তার মধ্যে ইন সার্ভিস একজনের পরিচয় পাওয়া গেছে যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং দেখুন, এটা শুধু আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, আমাদের সামাজিক অবক্ষয় কতটা। সেখানে 2 জন গ্রেপ্তার হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার মানে আমরা তো জানতাম যে এতদিন যারা বখাটে, যারা লেখাপড়া করে না, এই চুরি ডাকাতি এইসবের সাথে যুক্ত হয় বা মাদকাসক্ত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সঙ্গে ইন সার্ভিসের লোক, তারা আবার মানে কতটা পূর্ব পরিকল্পনা নিয়ে করেছে। পোশাক সংগ্রহ করা, তাদের অকিটকি সংগ্রহ করা, আপনার গ্রেপ্তার করার যে সেই মানে হাতকড়া নিয়ে যাওয়া, ম্যাজিস্ট্রেট সাজানো একজনকে। তো এই ধরনের পুরো বিষয়টা সরকার কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। বিচার হচ্ছে একটা বড় যে আপনি অপরাধী ধরা পড়লো বা আসামি ধরা পড়ার মধ্যে কতদিনের মধ্যে বিচার হচ্ছে না, যে কি বলে জামিন নিয়ে বেরিয়ে আসছে। পরিবর্তনের পর, রাজনৈতিক পরিবর্তনের পর অনেক জঙ্গি জেলখানা থেকে বেরিয়ে গেছে, তাদেরকে সবাইকে আবার জেলখানায় নেওয়া সম্ভব হয়েছে কিনা। অনেক শীর্ষ সন্ত্রাসী। আমি মনে করি সার্বিকভাবে এই বিষয়টা দেখা। হ্যাঁ, সরকার যদি এটি জনগণের সমর্থন আছে এই সরকারের প্রতি, সুতরাং এই অন্য রাজনৈতিক সরকার থাকলে কী হয়, সরকার যে কর্মসূচি নেয় বিরোধিতা করে এবং তারা অসহযোগিতা করে। এই সরকারকে কিন্তু প্রকাশ্যে কেউ অসহযোগিতা করছে না। সরকারের অনেক কর্মসূচি, অনেক পরিকল্পনা অনেক রাজনৈতিক দলে পছন্দ না হতে পারে, বিতর্ক হতে পারে, আপত্তি জানাতে পারে, কিন্তু সরকারের সামগ্রিক কার্যক্রমকে কিন্তু কেউ বিরোধিতা করছে না। সেক্ষেত্রে সরকার একটা সুবিধাজনক অবস্থায় ছিল, এখনও আছে। সেটি কিভাবে ব্যবহার করবে। এবং আরেকটি ব্যাপার যে অর্থনৈতিক ক্ষেত্রে এই যে রেমিটেন্স বাড়ছে, রপ্তানি বাড়ছে, এই সুফলটা জনগণ পায় যাতে। আপনি ব্যবসায়ীদের কথা বলছিলেন, ব্যবসায়ীদের মধ্যে কিন্তু সিন্ডিকেট এখনও আছে, বিশেষ করে আমদানি পণ্যগুলোর উপর। ভোজ্য তেল কয়েকটি কোম্পানি এটি নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে। এবং এখনও আমরা দেখলাম যে গতকালের পত্রিকায় যে তারা আরও 18 টাকা না কত টাকা প্রতি লিটারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সবটা মিলে যে স্বস্তিদায়ক এটা বলা যাবে না। হ্যাঁ, এই যাত্রা স্বস্তি হলে সেটি ভালো, কিন্তু দুর্ঘটনা না ঘটে। প্রতিবারই আমরা দেখি যে ঈদের পরে তথ্য দেন যে 200-300 এই পরিসংখ্যান গুনতে হয়, সংবাদপত্র এবং টেলিভিশনকে পরিসংখ্যান দিতে হয় যে কতজন মারা গেছে। মানে এই যাত্রা কেমন হলো তা না, মারা গেল কতজন। একজন মারা যাওয়া মানে একটি পরিবার শেষ হওয়া, এবং একটা আনন্দের যাত্রা যদি বিষাদে পরিণত হয় সেটা না হয়। অবশ্যই সরকারের সবসময় কিন্তু এটা সতর্ক থাকা। এবং সেক্ষেত্রে আমরা তো ঢাকা শহরে বলা হলো যে অক্সিলারি মানে সম্পূরক বাহিনীর কথা বলা হলো যে তাদেরকে ঢাকা শহরে আইন শৃঙ্খলা রক্ষার, কিন্তু আমরা কোথাও দেখলাম না তাদের। আপনি দেখছেন কিনা জানি না। যে সুতরাং সবটা কথাও কাজে মিল থাকা, জনগণের সাথে সম্পৃক্ততা। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুটা বাহাবা নিতেই পারেন, কিন্তু তিনি তার যতটা কঠোর সমালোচনা ছিল এখন সমালোচনা একটু কমছে। এটি কিন্তু তার কী বলে নিষ্ঠা, আন্তরিকতা দিয়েই অর্জন করেছে। এরকম অন্য উপদেষ্টাদের কাছেও আমরা চাই যে তারা মানে সার্বক্ষণিক দায়িত্বটা পালন করবেন। শুধু রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা না বলা, শুধু সব কিছু রাজনীতির দোষ, রাজনীতি দায়ী, এই ধারণা থেকে বেরিয়ে আসা। কারণ তারাও কিন্তু এই যে আন্দোলন হয়েছে এটা তো রাজনীতির ফল। তাই রাজনীতি বাদ দিয়ে কিছু হবে না। আমরা সুশাসন পেতে চাইলে সেটা রাজনীতির মাধ্যমে, আর সুশাসন নাও পাই সেটাও রাজনীতি করবে। সুতরাং রাজনীতিকে অস্বীকার করে বা অগ্রাহ্য করে কিছু করা যাবে না। জি, ডক্টর আব্দুল রহমান, আপনার কাছে শেষ প্রশ্নটি নিয়ে যেতে চাই। সোহরাব হাসান তার বক্তব্যের সূত্র ধরেই, বছরে মানুষের জন্য যদি দৃশ্যমান কিছু করার থাকে রাষ্ট্রের বা সরকারের, তার মধ্যে খুব ছোট্ট দুটো উদাহরণ হচ্ছে রমজানে বাজার ব্যবস্থাপনা এবং ঈদযাত্রা, যেটি বলছিলেন সোহরাব হাসান। বিগত সময়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারগুলো এই দুটো বিষয়কে কতখানি রাজনীতিকীকরণ করেছিলেন?
আমি আমার প্রথম অংশে কিন্তু একটু টাচ করে এসেছি এটা যে প্রথমত যে বাজারের যে কথাটা বললো সৌরভ ভাই, একটা ভালো পয়েন্ট, সিন্ডিকেট স্টিল এক্সিস্ট করছে, বাট এরবারে বাহবা দিতে হবে এবং এটা কিন্তু একটা মুখোশটা উন্মোচিত হয়েছে যে যেটার কথা আমি বলছিলাম যে রাজনীতিবিদ, আমলা, পুলিশ, আমদানিকারক, এই যে সিন্ডিকেট, ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট আছে, বাট এই যারা এটা পৃষ্ঠপোষকতা করতো তারা এই মুহূর্তে নেই। ভবিষ্যতে কী হবে সেটা জানি না, বাট এটা যে করতে পারতো তার একটা কিন্তু জাজ্বল্যমান উদাহরণ এবার তৈরি হয়েছে এবং সরকারের যে আন্তরিকতা থাকলে সম্ভব বা এটা করা সম্ভব সেটা কিন্তু করে দেখানো গেল। আর পরিবর্তিত বাংলাদেশ যেটি প্রত্যাশা আমরা করছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নেবেন? না, আরেকটা জিনিস একটু বলা দরকার যে ঈদের আমি উত্তরবঙ্গের সাফারিংটা বললাম, বাট ওভারঅল একটা 9 দিনের বন্ধ কিন্তু মানুষকে ভাগ করে দিয়েছে, বিভিন্ন সময়ে যাচ্ছে। একসাথে হলে কি হতো সেটা জানি না, কারণ ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন আছে, কিন্তু এবার এটা স্বস্তির হয়েছে। এখানে আরেকটা জিনিস শেখার আছে যে অনেক সময় আমরা একদিনের বন্ধের জন্য দেখেন ঢাকা পলিটিক্যালি সিদ্ধান্ত নিতে পারতো না সরকার, এবার কিন্তু সম্ভবত 2 দিন সৌরভভাই বন্ধ মাঝখানে অ্যাডজাস্ট করার কারণে 9 দিন হয়েছে। আপনি তো সারা ওয়ার্ল্ডে দেখেন, এটা ক্রিসমাস দেখেন, ইস্টারের বন্ধ দেখেন, বন্ধগুলো বড় দেয়া হয়, কিন্তু কেনই একেবারে 3 দিনের বন্ধ দিয়ে মানুষকে টেনে হেঁচড়ে নিয়ে আসতে হবে 3 দিন পরে? কতটুকুই বা কাজ হয়? তারপরে কিন্তু আপনার 1-2 দিন অফিসে আদালতে কাজও হয় না, অনেকে ছুটি নিয়ে যায়, অ্যাডজাস্ট করে। হ্যাঁ, আমাদের একটা অভ্যাসের পরিবর্তন হতে হবে যে 9 দিন বন্ধ, 9 দিন পরে এসে আমি ওই দিন থেকেই সবাই কাজে যোগ দেবো। কিন্তু এটাও কিন্তু একটা এক্সাম্পল হলো যে স্বস্তির করার ক্ষেত্রে যদি একটু বন্ধটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে আপনার যাত্রাটা স্বস্তিযোগ্য হতে পারে। কিন্তু এখানে চ্যালেঞ্জটা যেটা সৌরভ ভাই হাইলাইট করার চেষ্টা করলেন সেটা হচ্ছে নিরাপত্তা। এবারের আমাদের চ্যালেঞ্জ অলরেডি 2-3 দিন ভালোভাবেই গেছে, র্যাবের ওই ড্রেস পরে এই ডাকাতির ঘটনাটা ছাড়া আমরাও সচেতন থাকব এবং আশা করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই ঈদের যে আনন্দ সেটা ভাগাভাগি করেন। তাদের প্রতিও সমবেদনা জানাচ্ছি, তারা পরিবার থেকে দূরে থেকে অনেকেই, আপনার মিডিয়া কর্মীরাও একটা রোল প্লে করেন, তাদের জন্য সমবেদনা, শুভকামনা থাকলো যে পরিবার থেকে আপনারা দূরে থেকে এই কাজটা করেন। কিন্তু আমরা দেখতে চাই যে রোড ব্যবস্থাপনা দেখলাম, বাজার ব্যবস্থাপনা দেখলাম, আরও একটি উদাহরণ সৃষ্টি হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সবাই মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করব। একটা কথা বলে শেষ করি যে পুলিশ যে জায়গায় আছে অপরাধীরা যেন সেই সুযোগটা না নিতে পারে। আমাদের পার্সোনাল সার্ভেলেন্সটা ইম্পর্টেন্ট, বিভিন্ন নাম্বার রাখা, কোথায় কন্ট্যাক্ট করতে হবে, একটা সারা শব্দ বলে সেটাকে রেসপন্স করা, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সবাই মিলে এই জায়গাটায় কাজ করলে সব মিলে এবার ঈদটা ভালো স্বস্তির হবে। এখান থেকে রাজনীতিবিদরা ভবিষ্যতে শিক্ষা নেবে 3টি জায়গায়। ডক্টর আব্দুল আল মামুন এবং জনাব সোহরাব হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঘরমুখী জনগণের ঈদযাত্রা যেমন নিরাপদ ও স্বস্তিদায়ক হচ্ছে, সে ধারা বজায় থাকুক, ফিরতি পথেও ঈদযাত্রা হোক সবার জন্য মঙ্গলময়। শেষ করছি আজকের আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাইকে ঈদের শুভেচ্ছা, শুভরাত্রি, ভালো থাকবেন।